কলকাতায় চলছে এমপি আনারের মরদেহের ময়নাতদন্ত। তাকে বহনকারী লাল গাড়িরও হলো ফরেনসিক টেস্ট। গ্রেফতার ৩ জন সহ জড়িতরা বাংলাদেশি, তালিকায় যুক্তরাষ্ট্র প্রবাসী আখতারুজ্জামানও তো ছিলেন। আমরা যারা সন্দেহ করছি তাদের মধ্যে থেকে আমরা 3 জন অপরাধীকে আমরা আমাদের পুলিশ ধরেছেন। এই কেসটাকে যত তাড়াতাড়ি সম্ভব কেস তদন্ত আর খুব তাড়াতাড়ি এটা আমরা আনলোড করব। এমপি খুনের ঘটনায় হতবিহ্বল ঝিনাইদহবাসী, স্মৃতিকাতর স্বজন সহচররা। হত্যা রহস্য উন্মোচন আর যথাযথ সাজা নিশ্চিতের দাবি। কালীগঞ্জের উন্নয়নের উপকারী ছিল তিনি। আমরা একজন অভিভাবককে হারালাম। এই হত্যার পিছনে কারা জড়িত আছে তাদেরকে খুঁজে বের করে সর্বোচ্চ শাস্তি আমরা দাবি করছি। পূর্ব বাড্ডায় জরাজীর্ণ বাড়ি থেকে ৬৫টি শক্তিশালী হাতবোমা উদ্ধার, ৩ জন আটক। উপজেলা নির্বাচনে নাশকতার পরিকল্পনা ছিল ধারণা র্যাবের। বোমা তৈরির বিপুল সরঞ্জাম সহ হাতে নাতে বোমা তৈরি অবস্থায় ৩ জনকে গ্রেফতার করতে সক্ষম হয়। পুঁজিবাজারে গেইন ট্যাক্স বসছে না এখন, জানালেন বিএসসি চেয়ারম্যান। মনে করেন অপ্রদর্শিত অর্থ বিনিয়োগের সুযোগ থাকা উচিত। জরাজীর্ণ ভবন আর নোংরা পরিবেশে জোড়াতালি দিয়ে চলছে মাটিরাঙ্গা উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স। রয়েছে চিকিৎসক নার্সের সংকট। সবসময় নোংরা থাকে পুরা হসপিটালের ভিতরে, একটা বাথরুম কাঁচরা গন্ধ বাস একবার অসহ্য লাগে। ফ্লোরের মধ্যে বেড দিল, ফ্লোরের মধ্যে আছি, অসুবিধা হচ্ছে এখানে চলাফেরা, সবাই লোকজন চলাফেরা করতেছে, কাদার মধ্যে রয়েছে। জামালপুরে বড় মৌসুমের ধান কাটা ও মাড়াই নিয়ে দিনভর ব্যস্ততা। নানা কারণে কমেছে ফলন, মিলছে না ন্যায্য মূল্য, বলছেন চাষিরা। ইউরোপা লিগের নতুন চ্যাম্পিয়ন আটালান্টা। দীর্ঘ ৬ দশক পর ইতালীয় ক্লাবটির হাতে বড় শিরোপা। জাবি শিষ্যরা দেখল ৩-০ গোলের পরাজয়। Europa League winners 2024, Atalanta. স্বাগত সবাইকে, আমন্ত্রণ যমুনা নিউজে। আপনাদের সঙ্গে আছি আমি নাবিলা সোহার। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, এবারে বিস্তারিত। কলকাতা নিউ টাউনে সঞ্জীব অ্যাপার্টমেন্টে মিলল ঝিনাইদহ ৪ আসনের এমপি আনোয়ারুল আজিম আনারের মরদেহ। এই হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে ৩ জনকে আটক করা হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, জড়িতরা প্রায় সবাই বাংলাদেশি। কলকাতা পুলিশ জানিয়েছে যে ফ্ল্যাটে মরদেহ পাওয়া গেছে সেটি ভাড়া করেছিলেন আখতারুজ্জামান নামে যুক্তরাষ্ট্রের এক প্রবাসী বাংলাদেশি। এদিকে পুলিশের হাতে আসা সিসি ক্যামেরার সবশেষ ফুটেজে দেখা গেছে কলকাতার একটি হোটেল থেকে গাড়িতে উঠেছিলেন এমপি আনার। ১৩ মে স্থানীয় সময় বিকেল ৫:১৫ নাগাদ কলকাতার নিউ মার্কেট এলাকায় একটি আবাসিক হোটেলের সামনে সবশেষ দেখা যায় এমপি আনোয়ারুল আজিম আনারকে। এক সঙ্গী সহ দাঁড়িয়েছিলেন কারো অপেক্ষায়। কিছুক্ষণের মধ্যে একটি লাল প্রাইভেট কার এসে দাঁড়ায়। সামনের বাঁ দিকের সিট থেকে নেমে আসা ব্যক্তিকে সালাম দেন আনার। কারের পেছনে দাঁড়িয়ে কিছু সময় কথা বলেন ৩ জন। পরে সবাই উঠে পড়েন ওই লাল গাড়িতে। এমপি আনার বসেন পেছনের ডান দিকে। তার কয়েক মিনিট পর একটি সড়ক অতিক্রম করে যায় সেই প্রাইভেট কার। এরপর থেকেই নিরুদ্দেশ আনার, কেবল পাওয়া যায় কিছু রহস্যময় SMS এর আলামত। ৯ দিন পর কলকাতার নিউ টাউনের এই অ্যাপার্টমেন্টের সঞ্জীবা নামের অভিজাত এই দালানের BU56 ফ্ল্যাট থেকে উদ্ধার করা হয় আনারের খণ্ডিত মরদেহ। সকালে বাংলাদেশি এমপি আনোয়ারুল আজিম আনার খুন হয়েছেন জেনে ভিড় করতে থাকেন সাংবাদিকরা। দুদিন ধরে আসা যাওয়া করছে, দেখি পুলিশ গাড়ি আসছে, দেখছি। সকালবেলা আপনারাও দেখেছেন পুলিশ গাড়ি, সকালবেলা ঢুকলো ভেতরে। এখন কি আছে না আছে সেটা ওনারাই জানে। কি শুনেছেন কি? আর এই যে শুনছিলাম তো এখানে কিছু আছে, মনে হয় কিছু মারা খারা গেছে। ১২ মে চুয়াডাঙ্গার দর্শনা স্থলবন্দর দিয়ে কলকাতা যান আনার। জানা গেছে এক ক্যাব চালককে জিজ্ঞাসাবাদের জের ধরে বেরিয়ে আসে ঘটনা। ওই ক্যাব চালক জানান, এমপি আনার প্রথমে বরানগর বিধান পার্ক থেকে
নিউ মার্কেটের একটি হোটেলে যান। সেখান থেকে পরিচিত বাংলাদেশি বন্ধুর গাড়িতে সোজা চলে যান সঞ্জীবা আবাসনে। কলকাতা পুলিশ সূত্র আরও জানায়, মাসখানেক আগে BU 56 ফ্ল্যাটটি ভাড়া নিয়েছিলেন এক বাংলাদেশি ব্যবসায়ী। ওই ফ্ল্যাটে সন্ধ্যাকালীন দাওয়াতে 200 কোটি টাকার একটি প্রকল্প নিয়ে আলোচনার কথা শোনা যায়। দাওয়াতে ছিলেন 6 থেকে 7 জন, একজন ভারতীয়, বাকিরা বাংলাদেশি। তবে এসব বিষয়ে মুখ খুলতে চায়নি পুলিশ। জানিয়েছে, আইন অনুযায়ী প্রক্রিয়া চলছে। আমরা কিছু খবর পেয়েছি, আমরা চেষ্টা করছি এই কেসটাকে যত তাড়াতাড়ি সম্ভব তদন্ত এবং আর খুব তাড়াতাড়ি এটা আমরা আনআর্থ করব কি হয়েছে। এমপি আনার হত্যায় জড়িত সন্দেহে গত 2 দিনে ঢাকা ও আশপাশের এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে 3 জনকে। জানা গেছে, তাদের একজন খুলনার পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টির নেতা শিমুল ভূঁইয়া, তানভীর ভূঁইয়া ও তার স্ত্রী। তাদের নাম উল্লেখ না করলেও স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, তদন্তের স্বার্থে সব বলতে চান না তিনি। পরিকল্পিতভাবে খুন করা হয়েছে এবং এই খুনের মোটিভ কারা কারা খুন করেছিলেন এই সব তথ্যই আমাদের ভারতীয় পুলিশ কাজ করছে, আমাদের পুলিশও কাজ করছে। খুনের সঙ্গে সম্পৃক্ত ছিলেন আমরা যারা সন্দেহ করছি এবং তাদের থেকে যা আমরা তথ্য পেয়েছিলাম সেই তথ্য অনুযায়ী তাদের মধ্যে থেকে আমরা 3 জন অপরাধীকে আমাদের পুলিশ ধরেছেন। বাবার হত্যার খবর পেয়ে ঢাকায় গোয়েন্দা পুলিশের কার্যালয়ে ছুটে যান এমপি আনারের মেয়ে। এর আগে কলকাতায় যাওয়ার পর বাবার খোঁজ পাওয়া যাচ্ছে না জানিয়ে ডিবির সহযোগিতা চেয়েছিলেন তিনি। একটা সময় 14 বছর আমার বাবা বিভিন্ন মিথ্যা মামলার হুমকিতে বলিয়ে থেকে যখন আমি অনেক ছোট, তখন আমার বাবার কাছে পাইনি। যখন আমার একটু বুঝ হয়েছে, আমি যখন একটু বুঝ, তখন আমার বাবাকে আমি কাছে পেয়েছি, এখন আমি হারিয়ে ফেললাম। আপনাদের কাছে আমার অনুরোধ, আপনারা আমার বড় ভাই, কি আমার বাবার মতন, আপনারা আমাকে সহযোগিতা করবেন। আমি আমার বাবার হত্যার বিচার চাই এবং আমি নিজে স্বচক্ষে আমি দেখতে চাই আমাকে গাড়া এতিম করলো, কেন করলো এভাবে। নিবিড়ভাবে আমরা ইন্ডিয়ান পুলিশের সাথে কাজ করছি এবং আমাদের কাছে কয়েকজন আছে, তাদের সাথে আমরা প্রতিক্ষণেই কথা বলছি, অনেক তথ্য পাচ্ছি। বাংলাদেশের কিছু অপরাধীরা যেভাবে নৃশংস হত্যা করেছে, আমরা কয়েকজনকে আইনের আওতায় নিয়ে আসছি। বাকি যারা রয়েছে প্রত্যেককে আমরা আইনের আওতায় নিয়ে আসবো এবং বিচারের মুখোমুখি আমরা দাঁড় করাবো। এ ঘটনায় কলকাতার নিউ টাউন থানায় হত্যা মামলা হয়েছে, আর ঢাকার শেরেবাংলানগর থানায় হত্যার উদ্দেশ্যে অপহরণের মামলা করেন আনারের মেয়ে। সরকারের কাছে গুরুত্বের বিষয় এখন এমপির মরদেহ ফিরিয়ে আনা। ডিএনএ নমুনা, ময়না তদন্ত সহ যাবতীয় আনুষ্ঠানিকতা শেষে শুরু হবে মরদেহ ফেরানোর প্রক্রিয়া। আখলাকুস সাফা, যমুনা নিউজ, ঢাকা। এদিকে কলকাতায় এমপি আনোয়ারুল আজিম আনারকে বহনকারী একটি লাল গাড়ির চলছে ফরেনসিক টেস্ট। বুধবার গাড়িটি জব্দের পর রাখা হয় পশ্চিমবঙ্গের নিউ টাউন থানার সামনে। নম্বর WB 18AA5473। পুলিশ জানায়, মালিক ভাড়ায় ব্যবহার করতে দিয়েছিলেন গাড়িটি। এ ঘটনায় গাড়ির মালিকও নিউ টাউন থানায় রয়েছেন। রাতেই গুরুত্বপূর্ণ নানা নমুনা সংগ্রহ করেছে ফরেনসিক টিম। কলকাতা পুলিশ জানিয়েছে, গাড়িতে একাধিক মানুষের ফিঙ্গারপ্রিন্ট মিলেছে। গাড়িটি ভেতরের বেশ কিছু আলামতও সংগ্রহ করা হয়েছে। মূলত সঞ্জীবা গার্ডেন্সের একটি সিসিটিভি ফুটেজে শনাক্ত হয় লাল গাড়িটি। সুজুকির ওই গাড়িতে 2 সঙ্গীর সাথে কোথাও যান আনোয়ারুল আজিম। তাছাড়া এমপির খণ্ড বিখণ্ড লাশও গাড়িতে বহন করা হয়েছিল এমন প্রাথমিক ধারণা পুলিশের। 13 তারিখে শ্বাসরোধ করে হত্যা করা হয় এমপি আনারকে। পরে খণ্ড খণ্ড করে লাশ সরানোর চেষ্টা করা হয়। প্লাস্টিকের ব্যাগে ডিসপোজ করার জন্য আলাদা লোকও নিয়োগ দেওয়া হয়। তার দেহের নানা অংশ ফ্রিজে রাখা হয়েছিল। সব বিষয়ই পর্যালোচনা করা হচ্ছে। বৃহস্পতিবার আজকে সিআইডির কাছ থেকে নতুন তথ্য পাওয়া যেতে পারে। কলকাতা থেকে এসব তথ্য জানিয়েছেন সহকর্মী সুকান্ত চট্টোপাধ্যায়। 13 তারিখেই কিন্তু তাকে শ্বাসরোধ করে খুন করা হয়েছে এবং 13 তারিখে তাকে তার দেহ লোপাটের জন্য তাকে টুকরো টুকরো করে কাটা হয়েছে এবং সেইগুলো ট্রলি ব্যাগে করে সেকে বিভিন্ন জায়গায় যাতে ডিসপোজ করা হয় তার জন্য লোকও নিয়োগ করা হয়েছিল। দেহের টুকরো ফ্রিজিং করা হয়েছিল, ফ্রিজে রাখা হয়েছিল। এই সমস্ত বিষয়টি নিয়ে তারা পর্যালোচনা করছেন এবং আগামীকাল কিছু নতুন তথ্য কিন্তু সিআইডি দিতে পারবে, এমনটাই কিন্তু পুলিশ সূত্রে আমরা খবর পেলাম। এমপি আনোয়ারুল আজিম আনারের মৃত্যুর খবরে হতবিহ্বল স্বজন নেতাকর্মীরা। শোকার্ত মানুষের ঢল তার বাড়িতে।
পরিচিতরা স্মৃতি হাতড়ে স্মরণ করছেন কেমন ছিলেন এই রাজনীতিবিদ। আর নেতাকর্মীরা বলছেন এমপি আনারের হাত ধরে ব্যাপক উন্নয়ন হয়েছে জেলার। তার অবর্তমানে থমকে যেতে পারে এই উন্নয়ন। পরিবারের সদস্য, রাজনৈতিক অঙ্গন থেকে সাধারণ মানুষ সবাই চান হত্যা রহস্যের উন্মোচন আর যথাযথ বিচার। নেতাকর্মীদের কাছে এতটাই দীপ্ত ছিলেন ঝিনাইদহ ৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার। দীর্ঘদিনের চেনা সে নেতার এমন অস্বাভাবিক মৃত্যুর খবর শুনবেন এমনটা কখনোই ভাবেননি কর্মী সমর্থকরা। ভারতের কলকাতায় মরদেহ উদ্ধার করা হয় এমপি আনোয়ারুল আজিম আনারের। তার মৃত্যুর আকস্মিক খবরে একে একে জড়ো হতে থাকে শোকার্ত জনতা। স্মৃতিকাতরতায় স্মরণ করেন জীবদ্দশায় কেমন ছিলেন এই জনপ্রতিনিধি। আমরা কখনোই আশা করিনি বা কখনো আমাদের মাথায় আসেনি যে তাকে এভাবে নৃশংসভাবে কেউ হত্যা করতে পারে, কারণ তিনি আমাদের কালীগঞ্জবাসীর প্রাণের মানুষ ছিলেন। রাতদিন 24 ঘন্টা যে লোকটা মানুষের নিয়ে ভাবেন আমরা সেই মানুষটা এইভাবে জীবন দিতে। ফুটবল, ক্রিকেট, পরবর্তী ক্রিকেট খেলতেন। মূলত খেলোয়াড় থেকে তিনি রাজনীতিতে আসেন। খুব নিবিড়ভাবে মিশতেন আর কি। প্রত্যন্ত অঞ্চলের লোকজন বলেন আর স্থানীয় লোকজন বলেন আর দূরের কোনো লোকজনের সাথে থাকেন। প্রায় 12 বছর ধরে এমপির দায়িত্ব পালন করে আসছিলেন আনার। তার হাত ধরেই ব্যাপক অবকাঠামোগত উন্নয়ন হয়েছে এলাকার। নেতাকর্মীদের মতে তার অবর্তমানে অনেকটাই থমকে যাবে এই কার্যক্রম। এখানে চেয়ারম্যান হওয়ার পরে ওনার মতন মানুষ তো আমরা এখানে দেখিনি। একটা ভালো অভিভাবক হারিয়ে ফেলেছি, আজ আমরা ভাষা হারিয়ে ফেলেছি। কালীগঞ্জের উন্নয়নের রূপকারী ছিল তিনি। আমরা একজন অভিভাবককে হারালাম। উন্নয়নের কাছে যে ব্রিজটা দেখছেন, একটা ব্রিজ আছে, কঠিন একটা ব্রিজ করেছে কালীগঞ্জে। এত সুন্দর ব্রিজ কল্পনা করা যায় না। উন্নয়নমূলক কাজ যেখানে যেখানে যা দরকার সবকিছু রাস্তাঘাট হতবিহ্বল জেলার রাজনৈতিক অঙ্কন। এই ঘটনার নেপথ্যে কারা তা দ্রুত উদ্ঘাটনের দাবি তাদের। পিছনে যারা জড়িত তাদের আমরা দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। এই হত্যার পিছনে কারা জড়িত আছে তাদেরকে খুঁজে বের করে সর্বোচ্চ শাস্তি আমরা দাবি করছি। 2014, 18 এবং 24 এই 3 মেয়াদে টানা এমপি নির্বাচিত হয়েছিলেন আনোয়ারুল আজিম আনার। 12 মে চুয়াডাঙ্গার দর্শনস্থল বন্দর দিয়ে কলকাতা যান এমপি আনার। 22 মে কলকাতার নিউ টাউনের একটি অ্যাপার্টমেন্ট থেকে উদ্ধার হয় তার মরদেহ। হুমায়ুন রশিদ, যমুনা নিউজ। এ বিষয়ে আরও জানাতে একটু ঝিনাইদহ যেতে চাই। সরাসরি সেখান থেকে যোগ দিচ্ছেন সহকর্মী আহমেদ নাসিম আনসারি। নাসিম, হত্যার বিষয়ে তো বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য আমাদের সামনে এসেছে। এ বিষয়ে ঝিনাইদহবাসীর প্রতিক্রিয়া আসলে কি, তারা কি বলছেন? সোহার, আসলে গতকালকে যখন সকাল 9:30 থেকে একের পর এক ঘটনা, কিন্তু চাঞ্চল্যকর বিভিন্ন ঘটনা, এবং গতকাল রাত পর্যন্ত কিন্তু বেশ কিছু চাঞ্চল্যকর ঘটনা কিন্তু প্রতিনিয়ত পরিবর্তিত ঘটনা জানতে পারছে কালীগঞ্জবাসী, ঝিনাইদহবাসী। খুব স্বাভাবিকভাবেই কিন্তু তারা কিন্তু মানে একে তো শোকে বিহ্বল, এবং যখন নতুন নতুন ঘটনা তাদের সামনে আসতে শুরু করছে তখন তারা কিন্তু অনেকটা দ্বিধার ভিতরে, অনেকটা রহস্যের ভিতরে কিন্তু পড়ে গেছে যে আসলে কি হচ্ছে। একবার লাশ পাওয়া যাচ্ছে জানছে তারা, একবার বলছে যে লাশ পাওয়া যায়নি, মরদেহর মানে সাংসদের তার কাপড় চোপড় পাওয়া গেছে, রক্তমাখা বিভিন্ন জিনিসপত্র পাওয়া গেছে। সব কিছু মিলে কিন্তু এখানকার মানুষের অত্যন্ত জনপ্রিয় নেতা হওয়ার কারণে কিন্তু তিনি কিন্তু তার যে সহকর্মীরা, সহযোদ্ধারা, তার স্বজনরা যারা এখানে উপস্থিত আছেন আর কি, তার বিভিন্ন আত্মীয় স্বজনরা, তারা কিন্তু অনেকটা দ্বিধার ভিতরে পড়েছেন যে আসলে কি হচ্ছে। কিন্তু সবচেয়ে বড় কথা কিন্তু সাংসদ আনার 12 তারিখে যখন কলকাতায় যান এবং 15 তারিখ পর্যন্ত তার পরিবারের সাথে তার যোগাযোগ কিন্তু সব ঠিকঠাকই ছিল। 16 তারিখ থেকে যখন তার পরিবারের সাথে তার যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়, সেখান থেকে কিন্তু আস্তে আস্তে ঘটনাটা চালু হয়ে থাকে। তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তার পরিবার তখন চলে যায় ঢাকায়। এখনও তারা ঢাকায় অবস্থান করছেন এবং সেখান থেকে কিন্তু তারা অভিযোগ দিয়েছেন, আমরা শুনেছি যে, এবং কখন কিভাবে তার মরদেহ উদ্ধার হবে বা কবে আসবে, তার সব কিছু মিলে একটা ধূম্রজালেরও সৃষ্টি হয়েছে। এবং পুরোপুরি কালীগঞ্জবাসী শোকাহত এই কারণেই যে তারা তাদের প্রিয় নেতা হারিয়েছেন। আওয়ামী লীগের দীর্ঘ সময়ের রাজনীতির সাথে তিনি সংযুক্ত ছিলেন। তিনি ওয়ার্ডের কাউন্সিলর হিসেবে নির্বাচিত হন
জনপ্রতিনিধি হিসেবে সবার প্রথমে, এরপরে উপজেলা চেয়ারম্যান ছিলেন, এরপরে তিনি গত 3 টার্মের কিন্তু আওয়ামী লীগের জাতীয় সংসদ সদস্য হিসেবে কিন্তু ছিলেন। সব মিলে কালীগঞ্জবাসীর কিন্তু একটা দাবি আছে যে এর সুষ্ঠু তদন্ত হোক, অতি দ্রুত সম্ভব তারা বিস্তারিত সেই সব যারা খুনিরা আছে তার পেছনে নেপথ্যের কারিগররা তারা যেন দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তি পায়, এসবই তারা দাবি করেছেন। সোহার। নাসিম, আপনাকে ধন্যবাদ ঝিনাইদহ থেকে সবশেষ তথ্য জানানোর জন্য। রাজধানীর পূর্ব বাড্ডার একটি বাসা থেকে 65টি শক্তিশালী হাতবোমা উদ্ধার করেছে র্যাব। বোমা তৈরির কাজ করতে থাকা অবস্থায় আটক করা হয়েছে 3 জনকে, জব্দ করা হয়েছে সরঞ্জামও। চলমান উপজেলা নির্বাচনে বড় ধরনের নাশকতার উদ্দেশ্যে বোমাগুলো তৈরি হচ্ছিল ধারণা র্যাবের। আটককৃতদের কাছ থেকে আরও 2 জনের সংশ্লিষ্টতার তথ্য মিলেছে। টিনশেড এই বাড়িটি রাজধানীর পূর্ব বাড্ডার টেকপাড়ায়। বিকেল 4টার দিকে জরাজীর্ণ এই বাড়িটি ঘিরে শুরু হয় র্যাবের তৎপরতা। কঠোর নিরাপত্তায় ঘিরে ফেলা হয় আশেপাশের এলাকা। প্রায় 7 ঘন্টা ধরে চলে অভিযান। ঘটনাস্থলে ব্রিফিংয়ে র্যাব জানায় 65টি শক্তিশালী বোমা ও বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার হয়েছে। রাতেই সেগুলো গাজীপুরে পাঠানোর কথা ছিল। বিস্ফোরক তৈরিরত অবস্থায় আটক করা হয় 3 জনকে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তারা অভিযান পরিচালনা করে এবং এই অভিযানের প্রেক্ষিতে তারা হাতে নাতে বোমা তৈরি অবস্থায় 3 জনকে গ্রেফতার করতে সক্ষম হয়। একই সাথে এই স্থান থেকে 65টি প্রস্তুতকৃত গ্রেনেড সদৃশ যে বোমা এবং বোমা তৈরির বিপুল সরঞ্জাম সহ তাদেরকে গ্রেফতার করতে সক্ষম হয়। র্যাব আরও জানায়, জঙ্গিদের কাট আউট সিস্টেমে কাজ করত এই চক্র। সজীবের কাছ থেকে বোমা নিয়ে মাসুম দেশের বিভিন্ন জায়গায় বিক্রি করত। ঈদ কিংবা উপজেলা নির্বাচনে নাশকতা করতে বোমাগুলো ব্যবহারের পরিকল্পনা ছিল বলে ধারণা র্যাবের। এই বোমা কোথায় ব্যবহার হবে একেবারে সুনির্দিষ্টভাবে তারা বলতে পারেনি, তবে আমরা ধারণা করছি সামনের দিকে অনেকগুলো ইভেন্ট আছে, উপজেলা নির্বাচন, সামনে ঈদ সহ অন্যান্য যে বড় সারা দেশে যে ধরনের ইভেন্টগুলি রয়েছে সেই ধরনের ইভেন্ট কেন্দ্রিক যে কোনো নাশকতায়ও এটি ব্যবহার হওয়ার সম্ভাবনা হয়তো থাকলেও থাকতে পারে। সজীব ও মাসুমকে ধরার চেষ্টা চলছে বলে জানায় র্যাব। খতিয়ে দেখা হচ্ছে বাড়ির মালিকের সংশ্লিষ্টতাও। এদের বিরুদ্ধে যে আইনানুগ ব্যবস্থা সেটি গ্রহণ করবে এবং আদালতে। রাজীব আহমেদ, যমুনা নিউজ, ঢাকা। এত বড় দুর্যোগেও ওই বাড়িগুলি দাঁড়িয়ে আছে কোন শক্তিতে? সেজন্য প্রয়োজন উচ্চ শক্তির নির্মাণ সামগ্রীর ব্যবহার, যেমন জিপিএইচ কোয়ান্টাম B600DR, বাংলাদেশের উচ্চ শক্তি সম্পন্ন একমাত্র রড। পুঁজিবাজারে মূলধনী মুনাফার ওপর কর আরোপ করা হবে না, কারণ এটির উপযুক্ত সময় এখন নয়। ক্যাপিটাল গেইন ট্যাক্স আরোপ করা হলে ক্ষুদ্র বিনিয়োগকারী ধরে রাখা কঠিন হবে। সাক্ষাৎকারে এসব তথ্য জানিয়েছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান অধ্যাপক শিবলি রুবায়তুল ইসলাম। তার মতে, ভালো কোম্পানি বাজারে আনতে বাজেটে কর হারের ব্যবধান বৃদ্ধি এবং অপ্রদর্শিত অর্থ বিনিয়োগের সুযোগ থাকা উচিত। বেশ কিছুদিন ধরে দরপতন চলছে দেশের পুঁজিবাজারে। মূলধনী মুনাফায় কর আরোপ হতে পারে এমন খবরে 7 দিনের সূচক কমেছে প্রায় 350 পয়েন্ট। মূলধন কমেছে 21,000 কোটি টাকার উপরে। বিএসইসির চেয়ারম্যানের দাবি, ক্যাপিটাল গেইন ট্যাক্স আরোপের কোনো খবর নেই তার কাছে। এটি পুরোটাই গুজব। মূলধনী মুনাফায় কর আরোপের অবস্থায় নেই পুঁজিবাজারও। এটি এনবিআরও ভালো করে জানে। গেইন ট্যাক্সের ব্যাপারটা কিন্তু আমরা কেউ কখনো শুনিও নি, জানিও নি। আমার কাছে IMF 2 বার আসছিল, তারাও কিন্তু এ ব্যাপারে কোনো আলোচনাও করে না। এটা হঠাৎ কোথা থেকে আসলো আমি জানি না। সবচেয়ে স্পর্শকাতর যে বাজার সেটা হচ্ছে পুঁজিবাজার, যেখানে নিজের কিছু না অন্যের একটু এদিক ওদিক হলে, একটা খবর আসলে, একটা মিথ্যা গুজব ছড়ালো যেই মার্কেটে ইম্প্যাক্ট আসে, সেইখানে এই সময় এগুলো করাটা একদম সমীচীন হবে না। মার্কেটে ছোট্ট ছোট্ট বিনিয়োগকারী হয়তো 2 লাখ, 1 লাখ, 20,000, 50,000 টাকা যারা লাভ করে তাদের উপর ট্যাক্স ধরার তো ঠিক হবে না। তাহলে ক্ষুদ্র বিনিয়োগকারী আর তৈরিও হবে না, থাকবেও না। ভালো কোম্পানি পুঁজিবাজারে আনতে তালিকাভুক্ত এবং তালিকা বহির্ভূত কোম্পানির মধ্যে কর হারের ব্যবধান বাড়াতে হবে। প্রণোদনা না দিলে ভালো কোম্পানি পুঁজিবাজারে আসতে আগ্রহী হবে না বলেও মনে করেন বিএসইসির চেয়ারম্যান। যারা লিস্টেড এবং নন লিস্টেড, আমি ট্যাক্স কমিয়ে দিতে বলবো না, আমি বলবো ডিফারেন্সটা একটু বড় করে দিতে। তাহলে মানুষ লিস্টিংয়ে আসবে, ইকুইটি এবং অন্যান্য প্রোডাক্টগুলোতে আসবে। এটার লিস্টিংয়ের জন্য একটু ট্যাক্সের ইনসেন্টিভ না দিলে লিস্টিংয়ের যে এক্সপেন্স বা খরচ সেটা ওরা কাভার করতে পারে না, তখন ওরা আসতে অনুৎসাহী হয়।
নৈতিকভাবে সমর্থন না করলেও অপ্রদর্শিত অর্থ পুঁজিবাজারে বিনিয়োগের সুযোগ দেওয়ার পক্ষে বিএসইসি। না হলে এ অর্থ পাচার হয়ে যাওয়ার আশঙ্কা বিএসইসির চেয়ারম্যানের। জিনিসটা খুব আনইথিক্যাল, এটা অ্যালাউ করা উচিত না, কিন্তু কোথাও বিনিয়োগের সুযোগ না থাকলে এটা বিদেশে চলে যাচ্ছে। কালো বললে ভুল হবে, কিছু লোকের আনডিসক্লোজ থাকে, নিজের মানে জ্ঞান বা অজানা কোনো লেখাপড়া না জানা বা না বিদ্যা বুদ্ধি থাকার কারণে। তো সেটাকে আমরা কালো বলবো না, তার সৎ উপায়ে আয় করা, হয়তো ডিসক্লোজ করা হয়নি, সেটা তো আসতে পারে। 2024-25 অর্থ বছরের বাজেট পুঁজিবাজার বান্ধব হবে বলেও আশা বিএসইসির। আলমগীর হোসেন, যমুনা নিউজ, ঢাকা। ভারতে যাননি এমপি আনার। তার ভারতে যাওয়া এবং নিখোঁজ হওয়া নিয়ে ধোঁয়াশা রয়েছে। বুধবার বিকেলে কথা বলেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বলেছেন, এমপি আনারকে যারা হত্যা করেছে তারা এ দেশেরই লোক। বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের সংস্কৃতি উপকমিটির সভা। এতে প্রধান অতিথি ছিলেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এমপি আনারের হত্যার বিষয়ে জানতে চান সাংবাদিকরা। গত 2-3 দিন ধরে তাকে নিয়ে একটা ধোঁয়াশা আছে। ফখরুল সাহেব বলছেন বন্ধু রাষ্ট্রে গিয়ে নিরাপদ থাকে না, কিন্তু বন্ধু আপনাদের যদি শত্রু রাষ্ট্র, তো সেখানে সালাউদ্দিন আপনাদের এমপি এতদিন নিরাপদে কেমন? ওখানে যারা হত্যা করেছে 5-6 জনের মতো, এর মধ্যে 5 জনই আমাদের দেশে। এ সময় সাবেক সেনাপ্রধানের উপর মার্কিন নিষেধাজ্ঞার বিষয়ে ওবায়দুল কাদের বলেন, নিষেধাজ্ঞা পাত্তা দেওয়ার কিছু নাই। তো যারা গণহত্যাকে অস্বীকার, তারা আমাদের কাকে নিষেধাজ্ঞা দিল, ভিসা নীতি প্রয়োগ করলো, সেটা নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা। দেখলাম ডোনাল্ড আসলেন, সম্পর্ক এগিয়ে নিয়ে যাওয়ার সংকল্পবদ্ধ করলেন, এখানে মিটিং করে। সেখানে আবার তিনি যেতে না যেতেই নিষেধাজ্ঞা এসে গেল। ওবায়দুল কাদের বলেন, বিশ্ব পরিস্থিতির কারণে দেশের অর্থনীতিতে বিরূপ প্রভাব পড়েছে। বিশ্ব সংকটের প্রতিক্রিয়া প্রভাব। নুনবী সরকার, যমুনা নিউজ, ঢাকা। ভারতে বাংলাদেশি এমপি হত্যার পেছনে দুর্নীতি আছে কিনা তা নিয়ে শঙ্কা জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেছেন, আওয়ামী লীগের সংসদ সদস্যরাও বন্ধু রাষ্ট্রের কাছে নিরাপদ নয়। দুপুরে রাজধানী নয়াপল্টনে যৌথ সভা শেষে বিএনপি মহাসচিব বলেন, সরকার সেনাবাহিনীকে অন্যায়ভাবে ব্যবহার করেছে বলেই সাবেক সেনাপ্রধানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা এসেছে। বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের 43তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে 15 দিনের কর্মসূচি নির্ধারণে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে যৌথ সভায় যোগ দেন অঙ্গ সংগঠনের নেতারা। বাংলাদেশকে টেনে তুলেছিলেন ওই অল্প সময়ের মধ্যেই। সভা শেষে বিএনপি মহাসচিব বলেন, গভীর চক্রান্ত করে দেশে পরনির্ভরশীল নেতৃত্ব সৃষ্টি করতেই জিয়ার মতো জাতীয়তাবাদী নেতাকে হত্যা করা হয়েছে। জবরদখল করে ক্ষমতা দখল করে আছে যারা প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নামটাকে মুছে ফেলতে চায়, ইতিহাস থেকে মুছে ফেলতে চায় এবং তাকে একটা খলনায়কে পরিণত করবার জন্য তারা সেই তাদের কাজ তারা শুরু করেছে। সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদের বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞা এবং শান্তিরক্ষা মিশনে মানবাধিকার লঙ্ঘনকারীরা অংশ নিচ্ছে শীর্ষক ডয়চে ভেলের প্রতিবেদনের প্রতিক্রিয়াও জানান মির্জা ফখরুল। সাবেক সেনাপ্রধানকে আমেরিকা থেকে স্যাংশন দেওয়া হয়েছে, যেটা আমাদের জন্য, জাতির জন্য অত্যন্ত লজ্জাকর। দায়ী সম্পূর্ণ হয় সরকার। ভারতে সংসদ সদস্য আনোয়ারুল আজিমের হত্যা প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বিএনপি মহাসচিব সরকারের সক্ষমতা নিয়ে শঙ্কা প্রকাশ করেন। তাদের তথাকথিত সংসদ সদস্য বিদেশে গিয়ে নিখোঁজ হয়ে গেলেন, তার কোনো খবর তারা দিতে পারলেন না পারলেন বাংলাদেশ সরকার, না পারলেন বন্ধু রাষ্ট্র তাদের ভারত। তো আমরা কি মনে করব যে এটার একমাত্র লক্ষ্য হচ্ছে দুর্নীতি করা। এর আগে সকালে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বৌদ্ধ পূর্ণিমা উপলক্ষে শান্তি শোভাযাত্রায় যোগ দেন নেতাকর্মীরা। সাইফুদ্দিন রবিন, যমুনা নিউজ, ঢাকা। খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিজেই মৃত্যু পথযাত্রী। ফাটল ধরা জরাজীর্ণ ভবন, নোংরা পরিবেশ আর চিকিৎসক নার্স সংকটে রীতিমতো বেহাল। নিয়ে আধুনিক সরঞ্জাম, চিকিৎসা বঞ্চিত প্রায় 2 লাখ মানুষ। মাত্র 10 শয্যার জনবল দিয়ে চলছে জোড়াতালির স্বাস্থ্যসেবা। সম্প্রসারণের প্রস্তাবও মন্ত্রণালয়ে ফাইলবন্দি।
দেয়ালে মেঝেতে ফাটল, খসে পড়েছে পলেস্তরা। জরাজীর্ণ অবকাঠামোর মতোই বেহাল দশা মাটিরাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের। ভেতরের চিত্র আরও করুন। পর্যাপ্ত শয্যার অভাবে গাদাগাদি করে থাকতে হয় রোগীদের। বেশিরভাগের স্থান হয়েছে মেঝেতে ও বারান্দায়। হাঁটা চলারও উপায় নেই। তো এখানে রুগী বেশি, সিট কম, রুম অনুযায়ী রুগী বেশি। এখানে কোনো বেড নাই, ফ্লোরের মধ্যে বেড দিল, ফ্লোরের মধ্যে আছি। অসুবিধা হচ্ছে এখানে চলাফেরা, সবাই লোকজন চলাফেরা করতেছে, কাদার মধ্যে রয়েছি। পুরুষ ওয়ার্ডের ভিতরে ছোট ছেলে মেয়ে ভর্তি রাখে, এগুলো হাল্লা চিল্লায় রুগীদের খুব অসুবিধা ভোগ করতেছে। ভিতরে একটা আরেকজনের বেডে বসে অক্সিজেন দিয়েছি, 2 ঘন্টার মতো অক্সিজেন দিয়ে পরে বাইরে আসছি। সকালে নিয়ে আসছি আমার আম্মুরে হাসপাতালে সুস্থ বেলায়, আনছিতে সিট নেই। বতে দিছি, বতে দেওয়ার পরে সিট নাই, বাইরে দিছি। তো বাইরে দিলে তো মশা কামড় খাবে। কুকুর বেড়ালের এমন অবাধ আনাগোনায় বলে দেয় পরিবেশ কতটা অস্বাস্থ্যকর। টয়লেটের দুর্গন্ধে অতিষ্ঠ সবাই। পরিচ্ছন্নতা কর্মী না থাকায় ময়লা আবর্জনা পরিষ্কার করতে হয় রোগী ও স্বজনদের। সবসময় নোংরা থাকে পুরো হসপিটালের ভিতরে, একটা বাথরুম কাঁচরা গন্ধ বাস একবার অসহ্য লাগে। হানি হয়ে যার গই পরিষ্কার করে না, বেডে জায়গা দিতে পারতেছে না, ফ্লোরে ঘুমাইতেছে, পরিবেশটা তো সুন্দর নাই। মানুষের সমস্যা, চিল্লে ফাল্লা, আরো ফ্যান নাই, বেশি গরম। একটি পৌরসভা ও 7টি ইউনিয়ন নিয়ে গঠিত মাটিরাঙ্গা খাগড়াছড়ির সবচেয়ে জনবহুল উপজেলা। এখানকার 2 লাখ মানুষের চিকিৎসা সেবায় একমাত্র ভরসা এই স্বাস্থ্যকেন্দ্র। এমনকি 40 থেকে 45 কিলোমিটার দূরের টাইনদং তবলছড়ির মানুষও ছুটে আসেন এখানে। অথচ পুরনো সেই 10 শয্যার জনবল আর যন্ত্রপাতি দিয়ে চলছে জোড়াতালির কার্যক্রম। মনে হয় যে দেখার কেউ নাই এখানে। খুবই স্বাস্থ্যসেবা খুবই লাজুক অবস্থা, সিট নাই, থাকার মতো পরিবেশ নাই। আরও ডাক্তার, নার্স সহকার এখানে দিলে আমাদের স্বাস্থ্যসেবা নিশ্চিত হবে। চিকিৎসা ভরপুর থাকে, আমার মনে হয় আমরা ভালো চিকিৎসা পাবো। একটি হলেও এই হাসপাতালে যাতে প্রসারিত হয় এবং আসন সংখ্যা বৃদ্ধি করা হয়, এজন্য আমি মন্ত্রী মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করছি। হাসপাতালে রোগীরা আসে অ্যাম্বুলেন্স নিয়ে বা বিভিন্ন যানবাহন করে আসে, তখন রাস্তাটা ব্লক হয়ে যায়। 31 শয্যার এই স্বাস্থ্য কমপ্লেক্সে প্রতিদিন বহির্বিভাগে গড়ে 300 জন, জরুরি বিভাগে 50 জন চিকিৎসা নেন। কিন্তু পর্যাপ্ত চিকিৎসক ও নার্সের অভাবে মিলছে না কাঙ্ক্ষিত সেবা। 50 শয্যায় উন্নীতকরণের প্রস্তাবও মন্ত্রণালয়ে ফাইলবন্দি। আমরা মাটিরাঙ্গা উপজেলা হেলথ কমপ্লেক্সের চাহিদা পাঠিয়েছি। খুব শিগগির এটা 50 শয্যার নতুন ভবন নির্মিত হবে, নতুনভাবে 50 শয্যার জনবল নিয়োগ দেওয়া হবে। আমাদের অল্প সংখ্যক যে জনবল দিয়ে এত সংখ্যক লোকজনের আসলে আমরা আমাদের যে কর্মগত প্রত্যেকটা সেক্টরে যে লোকজন আছে তাদের অনেক হিমশিম খেতে হচ্ছে। আল আমিন শিকদার, যমুনা নিউজ। স্থানীয় বিবাদ থামানোর চেষ্টা করায় ময়মনসিংহে এক জুট মিল শ্রমিককে কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা। মঙ্গলবার রাতে হয় এ ঘটনা। এরই মধ্যে ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে। এর জেরে কোনো ধরনের সংঘর্ষ যেন না হয় তা নিশ্চিতেও অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। সিসিটিভির ফুটেজে দেখা যায় অস্ত্র হাতে একদল যুবক মারমুখী আচরণে এগিয়ে যাচ্ছে। সদরের চর কালীবাড়ি এলাকার পীরবাড়ি রোডে একটি ভাতের হোটেলের সামনের ঘটনা। তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় মৃত্যু হয় আলতাব আলী নামে এক জুট মিল শ্রমিকের। বাবা তোমরা কি এই কথা বলার সাথে সাথেই তার পিছন থেকে ঠিক আছে আপনার পায়ের ডান পায়ের কুড়াল ইয়ার এইদিকে মানে চাইনিজ কুড়াল দিয়ে আর কি খুব মারছে। বোমা টোমা ফুটাইছে, ককটেল মকটেল পিস্তল মিস্তল দিয়েছে, আমার মাথার পিস্তল ধরে দিয়েছে। পরে 3-4টা এসে আমার আন্দিজ বাড়িয়া রাস্তার মাথা ফালায়া কুবাইছে। আমার যখন বলতেছে যে তোমরা কেন এরকম করছো, তা আসো বসে আলাপ করি, দেখি কি সমাধান করা যায়। তখন বলতে তুই কেন এই কথা বললি, তুই কেডা, এইটা বললে আমার মামারে পিছন থেকে পায়ে কোপ দিয়া একবারে মারাত্মকভাবে জখম করে। আমরা অভিযোগ, স্থানীয় যুবক রাসেল একই এলাকার বাসিন্দা মাইন উদ্দিনের সাথে বিবাদে জড়ায়। ঝগড়া থামাতে এগিয়ে যান গ্রামের মুরব্বী আলতাব আলী।
ক্ষিপ্ত হয়ে আলতাব আলীকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। হাসপাতালে নেয়ার পর মৃত্যু হয় তার। তারার বাসে আমার স্বামীর লাগেই চাই, আল্লাহ গো আমার স্বামী যারা আমার একটা ভূত, আমার কেউই নাই, আমার 4টা মেয়ে। ওনারা ওটু বাইক চুরি থেকে দূরে এমন কোনো কিছু নাই যে ওনারা করে না। দ্রুত প্রশাসনকে আমরা নির্দেশ দিয়েছি যে ধরার জন্য, তাহলে আমরা কঠোর আন্দোলন নেব আমরা। পুলিশ বলছে মামলা হয়েছে, দ্রুত আসামিদের গ্রেফতার করা হবে। এই ঘটনায় এজাহার দায়ের করা হয়েছে। আমরা আসামি ধরার জন্য সর্বোচ্চ চেষ্টা করতেছি, আশা করতেছি খুব শর্ট টাইমেই এই ঘটনা যে জড়িত মূল আসামিকে আমরা গ্রেফতার করতে পারব। হুসাইন শাহিদ, যমুনা নিউজ, ময়মনসিংহ। জামালপুরে চলছে বোরো মৌসুমের ধান কাটা মাড়াই। দিনভর দল বেঁধে মাঠে ফসল কাটায় ব্যস্ত কৃষক শ্রমিকরা। চাষিরা বলছেন, একদিকে দাবদাহ, অন্যদিকে লোডশেডিং এর কারণে ঠিকমতো সেচ দিতে না পারায় কমেছে ফলন। বাজারে মিলছে না ন্যায্য মূল্য। লোকসানের শঙ্কায় কৃষক। দিগন্ত বিস্তৃত মাঠ জুড়ে সোনালী ধানের সমারোহ। পরিশ্রমের ফলন ঘরে তুলতে ব্যস্ত সময় কাটছে কৃষকের। দিনভর ধান কাটার পর চলে মাড়াইয়ের কাজ। ফলন গোলায় উঠলেও দুশ্চিন্তার ছাপ চাষিদের চোখে মুখে। তীব্র দাবদাহের মধ্যে লোডশেডিংয়ে ব্যাহত হয়েছে সেচ কাজ। এতে গেল বছরের তুলনায় কমেছে ফলন। জামালপুরের 7 উপজেলাতেই কম বেশি একই চিত্র বলছেন চাষিরা। বিদ্যুৎ পায় না, বিদ্যুৎ না পাওয়ার কারণে ধানের অনেক ক্ষতি হয়েছে, ফলন বেশি একটা ভালো হয় নাই। না হওয়ার কারণে ক্ষেতগুলা ফেটে গেছে। কারেন্টের অভাবে আমরা ঠিকঠাকভাবে খেতে পানি দিতে পারিনি এবং সেচের সমস্যার কারণে দেখা গেছে যে আমাদের ফলন কিছুটা কমে যাবে। একদিকে ফলন কম, অন্যদিকে বাজারে মিলছে না কাঙ্ক্ষিত দামও। সরকারিভাবে প্রতিমন ধান 1280 টাকা দরে সংগ্রহ করা হলেও ফরিয়ারা দিচ্ছেন 900 টাকা। বাজার দর নিয়ে হতাশ কৃষক। 1 বিঘার মধ্যে কামলা নাকতেছে 20টা, 10টা, তার মধ্যে 10টাতে আমরা 9,000 টাকা যাইতেই আছে। আর ফলন কেমনি থাকে? ধানের নাই বাজার, মনে করেন কামলারও তো দাম বেশি, 800-900 টাকা কামলার দাম। তে এখন গৃহ পোষায় কিবেন। তবে লক্ষ্যমাত্রা অনুযায়ী উৎপাদনের আশা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের। শিগগিরই বাজার দর বাড়বে বলেও আশাবাদ কর্মকর্তাদের। ধানটা মাত্র কাটা হচ্ছে, কৃষক ঘরে তুলছেন কাঁচা ধান। তো এই মুহূর্তে হয়তোবা দাম কিছুটা কম হতে পারে, বাট কিছুদিন গেলে এই ধানের দাম বৃদ্ধি পাবে। জেলায় এবার প্রায় 1,30,000 হেক্টর জমিতে বোরো ধান আবাদ হয়েছে। উৎপাদন লক্ষ্যমাত্রা 11,48,718 মেট্রিক টন। সাগর ফরাজি, যমুনা নিউজ, জামালপুর। দেশের প্রয়োজনীয় পাট বীজের বেশিরভাগই আমদানি করতে হয়। বিষয়টিকে দুঃখজনক উল্লেখ করে বস্ত্র ও পাট মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক বলেন, উৎপাদন বাড়িয়ে আমদানি নির্ভরতা কমাতে হবে। বুধবার বিকেলে দিনাজপুর জেলা প্রশাসনের কক্ষে জেলার পাট চাষি, মিল মালিক, ব্যবসায়ী ও পাট খাতে অংশীজনদের সাথে মতবিনিময় সভা করেন জাহাঙ্গীর কবির নানক। জানান, পাটের ব্যবহার নিশ্চিতে সরকার বিভিন্ন আইন প্রণয়ন করেছে। দেশের 18টি জেলায় পাটের ব্যবহার নিশ্চিতে বিশেষ কর্মসূচিও চলমান। এ সময় জেলার চালকল মালিকদেরও পাটের বস্তা ব্যবহারের আহ্বান জানান তিনি। পাশাপাশি পরিবেশ রক্ষায় পাট ব্যবহারের আইন বাস্তবায়নে কঠোর হবার হুঁশিয়ারিও দেন পাট ও বস্ত্র মন্ত্রী। এটা অত্যন্ত দুঃখজনক ব্যাপার যে সোনালী দাসের দেশ বাংলাদেশ পাট বীজের জন্য সম্পূর্ণরূপে প্রতিবেশী দেশের উপর নির্ভরশীল। পাট বীজের চাহিদা প্রায় 300। স্থানীয় বাজারে ঘুরপাক খাচ্ছে এসএমই উদ্যোক্তাদের পণ্য। ইচ্ছে থাকলেও বিদেশে রপ্তানি করতে পারছেন না অনেকে। এজন্য নীতি সহায়তাকে দুষছেন এসএমই মেলায় আসা উদ্যোক্তারা। জানালেন, আগের তুলনায় সহজে ঋণ দিচ্ছে অনেক ব্যাংক। কিছু ক্ষেত্রে আছে নথি জটিলতাও। ইলোরা পারভিন ছোট থেকেই রং তুলির প্রতি বিশেষ টান, আগ্রহ তৈরি হয় দাদাকে দেখে। সেই রঙের আঁচড়কে সেলাইয়ের বুননে ফুটিয়ে তুলছেন এসএমই মেলার আসা এই উদ্যোক্তা। তার তৈরি পণ্যের চাহিদাও ভালো। দিনে কাজ করতে হয় 14 থেকে 15 ঘন্টা। আমি 15 থেকে 20 বছর শুধু এটা নিয়ে আমি সাধনা করছি। আমি ঘরে বসে চেষ্টা করছি। কোনো দেশ থেকে কিন্তু এই যে পেইন্টিংয়ের মতো করে যে পোর্টের যে বাণিজ্যিকভাবে আসে, এটা সেল করা যায়, এইভাবে কোনো প্রতিষ্ঠান আসে নাই।
এসএমই ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত মেলায় এমন অনেক উদ্যোক্তারা ছড়াছড়ি, যাদের বেশিরভাগই নারী। হস্ত আর কুটির শিল্পে আগ্রহ সবচেয়ে বেশি। বাঁশ, বেত, চামড়া কিংবা প্লাস্টিক দিয়ে তৈরি করা পণ্যের কদরও কম না। জানালেন, পণ্য উৎপাদনে খরচ বেড়েছে, বেগ পেতে হয় দক্ষ শ্রমিক পেতেও। কষ্ট অনুযায়ী হয়তো একটু আরেকটু হলে ভালো হতো, কিন্তু তারপরেও সাধ্যের মধ্যে যাতে সবাই কিনতে পারে এই জন্যই আর কি মূলত করা। এক্সপোর্টের জন্য এটা যদি এক্সপোর্ট করাটা আসলে কিভাবে করা যায়, এটা যদি আমাদেরকে ওইভাবে ওয়ে দেওয়া হতো, এটা আমাদের জন্য অনেক বেশি উপকার হতো। রাজধানীর বিআইসিসিতে এসএমই মেলায় এমন অংশ নিচ্ছে 350-র বেশি প্রতিষ্ঠান। একই ছাদের নিচে নানা পণ্যের পসরা পাচ্ছেন ক্রেতারাও। সার্বিক আয়োজনে সন্তুষ্ট তারা, কিন্তু পণ্যের নতুনত্ব চান প্রায় সবাই। সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে আয়োজনটা চমৎকার। দেশি পণ্যের উদ্যোক্তা, দেশি পণ্য, প্রত্যেকটা পণ্যই আমাদের নিজেদের পণ্য, এটাই সবচেয়ে ভালো লাগার ব্যাপার। আমাদের জাতির কাছে যে তুলে ধরছে আমাদের ঐতিহ্যগুলো, বর্তমান যে প্রজন্ম তাদের কাছে তুলে ধরছে, এটা বিরাট বিরাট একটা উদ্যোগ নিয়েছে। জাতীয় ক্ষুদ্র ও মাঝারি শিল্প পণ্য মেলা চলবে প্রতিদিন সকাল 10টা থেকে রাত 9টা পর্যন্ত। আয়োজন শেষ হবে 25 মে। শাহজিন অন্তরা, যমুনা নিউজ, ঢাকা। তর্ক সাপেক্ষে রাজশাহীতে নির্মিত হয়েছিল দেশের প্রথম শহীদ মিনার। সেই শহরই ভাষা আন্দোলনের 72 বছর পর অবশেষে পাচ্ছে একটি কেন্দ্রীয় শহীদ মিনার। নানা সংকট শঙ্কা কাটিয়ে সম্প্রতি এর নির্মাণ কাজের উদ্বোধন হয়েছে। রাজশাহী জেলা পরিষদ শহীদ মিনারটি নির্মাণে ব্যয় করছে প্রায় 7,80 লাখ টাকা, যা কেন্দ্রীয় শহীদ মিনারের আদলে করা হবে। 1952 সালের 21শে ফেব্রুয়ারি ঢাকার মিছিলের গুলির সংবাদ এসে পৌঁছার পরই রাজশাহী কলেজে তৈরি করা হয় একটি শহীদ মিনার। ভাষা সংগ্রামীদের অনেকেই এটিকেই দেশের প্রথম শহীদ মিনার হিসেবে আখ্যা দেন। অথচ ভাষা আন্দোলনের এতগুলো বছর পরেও সেই রাজশাহী শহরে কেন্দ্রীয় শহীদ মিনার ছিল না। 2020 সালের 16 ডিসেম্বর প্রয়াত ভাষা সংগ্রামী গোলাম আরিফ টিপু কেন্দ্রীয় শহীদ মিনারের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। তবে জেলা পরিষদের এই জমিতে সিটি কর্পোরেশন শহীদ মিনার করতে চাইলে জটিলতা তৈরি হয়। পরে মন্ত্রণালয়ের সিদ্ধান্তে জেলা পরিষদই নির্মাণ করছে এই শহীদ মিনার। ঢাকার আর্কিটেকচার দ্বারাই ওটাকে অনুকরণ করেই ওই আদলেই তার চাইতে একটু উন্নত মানের বলতে গেলে মার্বেল পাথর দিয়ে আমি সুন্দরভাবে সেই জিনিসটাকে, জায়গা অনেক বড়, সুন্দরভাবে সেই জিনিসটাকে করব। নগরীর প্রাণকেন্দ্র পুরাবী সার্ভে ইনস্টিটিউটের জায়গায় প্রায় 1 একর জমির ওপর বহুল প্রত্যাশিত শহীদ মিনারের কাজ শেষ হবে আগামী 8 মাসে। এতে ব্যয় হবে প্রায় 7,80 লাখ টাকা। খোলা মঞ্চ থাকলেও আমরা এসে অনুষ্ঠান করতে পারবো। তাহলে পাশে ওই রকম একটা করলাম, তারপরে পিছনে হয়তো একটা করার চিন্তা ভাবনা আছে আমাদের বঙ্গবন্ধুর ইয়েতে বা লাইব্রেরি, হ্যাঁ, বঙ্গবন্ধু কর্নার। সম্প্রতি এর নির্মাণ কাজ উদ্বোধনে যোগ দেন মুক্তিযোদ্ধারা। স্বাধীনতার এত বছর পরে রাজশাহীতে কেন্দ্রীয় শহীদ মিনার হওয়ায় খুশি বীর মুক্তিযোদ্ধারা। ডক্টর শামসুজ্জামান সাহেব যখন এই শহীদ হয়ে গেলেন, তারপর থেকে আমাদের আন্দোলন ছিল যে একটা শহীদ মিনার হওয়া উচিত। নির্দিষ্ট সময়ের মধ্যে এই কাজটা সম্পন্ন হোক এবং রাষ্ট্রের আকাঙ্ক্ষা পূরণ হোক। উদ্বোধন হলো, শেষ হোক, এর জন্য আমরা আনন্দিত এবং গর্বিত। মুক্তিযোদ্ধাদের মতে এই কেন্দ্রীয় শহীদ মিনারটি রাজশাহীর মানুষের দীর্ঘদিনের দাবি ছিল। তারা বলছেন, শ্রদ্ধা জানাতে শহীদ মিনারটিতে সকল শ্রেণী পেশার মানুষের ঢল নামবে। আমরা আশা করছি আগামী 6 মাসের মধ্যেই রাজশাহী জেলা পরিষদের অর্থায়নে এই কেন্দ্রীয় শহীদ মিনার কমপ্লিট হবে। এরকম জাতীয়ভাবে কেন্দ্রীয় শহীদ মিনারের বহুদিনের লোকে এই রাজশাহীবাসীর প্রত্যাশা। তারেক মাহমুদ, যমুনা নিউজ, রাজশাহী। পরিপক্ক হওয়ার আগে গাছ থেকে লিচু পাড়ছেন মেহেরপুরের বাগানীরা। বলছেন, প্রচণ্ড গরমে এবার ভালো হয়নি ফলন। লোকসানের আশঙ্কায় আগে থেকে লিচু বিক্রি করা হচ্ছে, তবে এবার পাইকারি ক্রেতাদের আনাগোনাও কম। গ্রীষ্মের দাবদাহে এবার ঝরে গেছে লিচুর মুকুল, ঝরে যাচ্ছে লিচুও। মেহেরপুরের বাগানীরা বলছেন, খরা আর অনাবৃষ্টিতে ভালো হয়নি ফলন, যা হয়েছে তা আকারে ছোট, স্বাদেও রয়েছে তারতম্য। লিচু আপনার 4 ভাগের জায়গায় 1 ভাগ পাওয়া যাচ্ছে। এতে আমাদের বাগানে বহুত
লস হয়ে গেছে, লিভার খরচ হচ্ছে না। এদের লিচুগুলো সব নষ্ট হয়ে গেছে, ফাটি গেছে, বাগানের লিচু নষ্ট, শিগগির লিচু পাওয়া যাবে। এবছর বাগানে প্রচুর লস। অন্যান্য বছরের তুলনায় এবার বাগানে পাইকারদের আনাগোনাও কম। লোকসানের আশঙ্কায় অপরিপক্ক লিচু বিক্রি করছেন বলে দাবি বাগানীদের। মৌসুম শুরুর সময় হওয়ায় প্রতি লিচু বিক্রি হচ্ছে 280 থেকে 300 টাকায়। এক ডগর গাছ আছে, গাছ ভেঙে লিচু 2-4 কাউন্ট লিচু হচ্ছে না। 1 লাখ টাকার বাগান কিনি, 20,000 টাকা এখন হবে না। আছে লিচু একেবারে শেষ, আর কিছু করার নেই, আমাদের একেবারে লস। তবে কৃষি কর্মকর্তারা বলছেন বাড়তি দাম পাওয়ার আশায় অপরিপক্ক লিচু বিক্রি করছে অসাধু বাগানীরা। মাঠে মাঠে লিচু সমারোহ, লিচু পাকতে শুরু করেছে। তবে দেখা যাচ্ছে যে কিছু কিছু চাষি বা ব্যবসায়ী তারা অধিক লাভের আশায় অপরিপক্ক লিচু তারা বাজার করতেছে। এটা আমাদের জন্য একটা খুব খারাপ, কারণ আপনি যদি সঠিক মানের সঠিক পরিপক্ক ফল না খায় তাহলে এখান থেকে আপনার উপকারের চেয়ে খারাপটাই হবে বেশি। চলতি মৌসুমে জেলার 712 হেক্টর জমিতে আটি, বোম্বাই, মোজাফুরি ও চায়না 3 জাতের লিচু আবাদ হয়েছে। আটি জাতের লিচু এরই মধ্যে বাজারে উঠতে শুরু করেছে। সাবরিনা লিজা, যমুনা নিউজ।